Alright, hi everyone. I hope you all are doing great. আচ্ছা, আমি আজকে হচ্ছে ফ্র্যাঙ্কফুটের আরেকটা ইনকাম স্টেটমেন্ট আর ফাইন্যান্সিয়াল পজিশন করব। দ্যাট ইজ ইন পেজ নাম্বারটা বলে রাখি, 122। মনে রাখবা, এটা কিন্তু 15th এডিশনের। সো ইফ ইউ গো টু পেজ নাম্বার 122, 15th এডিশন বুকে, ওখানে একটা ইনকাম স্টেটমেন্ট আর ফাইন্যান্সিয়াল পজিশন চেয়েছে, if I'm not wrong about it, সেটা হচ্ছে গিয়ে সামথিং অ্যারাউন্ড গিয়ানোপোলাস। ওকে, that's a quite a hard name to pronounce. Drew up the following trial balance, and you are to request or draft an income statement and balance sheet. ইনকাম স্টেটমেন্ট মানে আমরা ইনকাম স্টেটমেন্ট জানি, ব্যালেন্স শিট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন। সো নতুন করে বলা হয় ব্যালেন্স শিট, আগে বলা হয়তো ফাইন্যান্সিয়াল পজিশন। তো সো যেটা বলছিলাম, সবাই পেজ নাম্বার 122 বের করেছো আই বিলিভ। সো ওখানে এই কোশ্চেনটা আছে 9.6, বিকজ ও ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে। অ্যান্ড অ্যাজ উই নো, সব বিজনেস ইনকাম স্টেটমেন্ট দেখতে একদম সেম। তো ইনকাম স্টেটমেন্ট টেবিলটা ড্র করে ফেলি, চলো। সো ড্র দ্য টেবল অফ দ্য ইনকাম স্টেটমেন্ট ইন ইয়োর কপি। আমি পুরো জিনিসটা তোমাদের সাথে ম্যানুয়ালি করছি, তোমরা করে ফেলো। Draw the table of the income statement. ইনকাম স্টেটমেন্টে সবসময় দুটা কলাম হয়। বেসিকলি এটা ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। আর ওভার হিয়ার উই হ্যাভ আওয়ার ডিটেলস। তো তোমরা যদি ইনকাম স্টেটমেন্ট টেবিলটা ড্র করে ফেলো, চলো ফরম্যাট দেখি দেখি পুরো ম্যাথটা করে ফেলি। আর যখন যেটা লাগবে সেটাকে খুঁজে বের করি, তাহলেই হয়ে যাবে। সো প্রথমে কি আছে? সেলস। আমরা যদি কোশ্চেনে খুঁজে থাকি, এই যে সেলস আছে। তো সেলস এর ভ্যালু দেয়া 391,400 ডলার্স। সো লিখে নাও এখানে সেলস 391,400 ডলার। এরপর সেলস থেকে আমরা রিটার্ন ইনওয়ার্ড কে মাইনাস করে থাকি। সো যদি কোশ্চেনে উপর থেকে রিটার্ন ইনওয়ার্ড খোঁজা হয়, এই দেখো রিটার্ন ইনওয়ার্ড 2110। তো আগে লিখে নাও রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কথাটার মানে হচ্ছে কাস্টমারকে সেল করার পর যে টাকাটা, সরি, যে জিনিসটা ফেরত চলে আসছে। আমরা কাস্টমারকে যখন সেল করি, অনেক কিছু সেল করি, যাই সেল করি এর মধ্যে কিছু জিনিস যদি নষ্ট থাকে, তাহলে সেটা তো কাস্টমার রিটার্ন করে দিবে না। তো কাস্টমার যেটা আমাদেরকে রিটার্ন করে সেটাকে বলা হয় রিটার্ন ইনওয়ার্ডস। সো রিটার্ন ইনওয়ার্ডস হচ্ছে 2110, সেটাই লিখবে ব্র্যাকেটে 2110, আন্ডারলাইন করবে। কেন আন্ডারলাইন করবা? এই আন্ডারলাইনটা হচ্ছে সেলস থেকে রিটার্ন ইনওয়ার্ডকে মাইনাস করার জন্য। সো টেক আউট টু ক্যালকুলেটর, সেলস থেকে রিটার্ন ইনওয়ার্ডকে মাইনাস করে দিলে আমরা ফার্স্টে পেয়ে যাই নেট সেলস। অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি
$389,290. সো লুক এট দ্য ফরম্যাট। প্রফিট বের করার জন্য আগে নেট সেলস দরকার, সেটা পেয়ে গেলাম। তারপর কি? কস্ট অফ সেলস। সো গিভ আ সাবহেডিং কস্ট অফ সেলস। বিকজ কস্ট অফ সেলস কে মাইনাস করা হয়, তাই তুমি লেসও লিখতে পারো, ব্র্যাকেট দিতে পারো, বোথ আর কারেক্ট। আবার কিছু না লিখলেও চলবে, মানে ব্র্যাকেট না দিলেও চলবে, মাইনাস না দিলেও চলবে। So give a subheading cost of sales. তো কস্ট অফ সেলসে ফার্স্টে আসে ওপেনিং ইনভেন্টরি। তো আমরা যদি উপর থেকে ওপেনিং ইনভেন্টরি খুঁজতে থাকি, এই দেখো ওপেনিং ইনভেন্টরি 72,410। তো সেটাই লিখে নাও, ওপেনিং ইনভেন্টরি 72,410। দেন কস্ট অফ সেলস এর ওপেনিং ইনভেন্টরি পর কি আসে দেখো তো, পারচেজেস। তো উপর থেকে পারচেজ খুঁজলে এই যে পারচেজেস 254,810। সো আগে এখানে লিখে নেই পারচেজেস, আর 254,810। 254,810। তারপর ক্যারেজ ইনওয়ার্ড। তো আমরা যদি উপর থেকে ক্যারেজ ইনওয়ার্ড খুঁজতে থাকি, এই দেখো ক্যারেজ ইনওয়ার্ড পাবা 760। সো রাইট হেয়ার ক্যারেজ ইনওয়ার্ড। আমি কিন্তু তোমাদেরকে শুধু অ্যান্সার দিচ্ছি না, অ্যান্সার করবা কেমনে, খুঁজবা কেমনে, প্রসেসটাও দেখাচ্ছি। সো মেক শিওর ইউ ডু দ্য এক্সাক্ট থিং, যাতে কোনো ভুল না হয়। ক্যারেজ ইনওয়ার্ড 760, তাই ফার্স্ট কলমে লিখবে 760। দেন আর ফর রিটার্ন আউটওয়ার্ড, উপর থেকে যদি খুঁজি আমরা ফর রিটার্ন আউটওয়ার্ড, এই যে রিটার্ন আউটওয়ার্ড আছে। সো এই যে রিটার্ন আউটওয়ার্ড 1240। So right here, return outward 1240। লাস্টে ক্লোজিং ইনভেন্টরি থাকে, এটা অলওয়েজ ট্রায়াল ব্যালেন্সের বাইরে দেয়া, সেটাকে লিখবা। ক্লোজিং ইনভেন্টরি 89,404। সো হয়ে গেলে এখানে আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইনটা আমরা কেন করি? উপরে পজিটিভ গুলো প্লাস আর ব্র্যাকেটটা মাইনাস করলে আমরা কস্ট অফ সেলস পেয়ে যাব। টেক আউট ক্যালকুলেটর, ডু দ্য ম্যাথ, পজিটিভ গুলো প্লাস করো,
OPCRC উপরে ওপেনিং ইনভেন্টরি পারচেজ প্লাস ক্যারেজ ইনওয়ার্ড অ্যাড করো, রিটার্ন আউটওয়ার্ড ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করো। করলে কস্ট অফ সেলস চলে আসবে 237,336 ডলার। দেন এখানে আন্ডারলাইন করবে। তো করার পর নেট সেলস মাইনাস কস্ট অফ সেলস, নেট সেলস থেকে কস্ট অফ সেলস কে মাইনাস করে দিলে আমরা গ্রস প্রফিট পেয়ে যাব 151,954 ডলার। সো গ্রস প্রফিটের পর যদি আমরা ফ্লো চার্টটাকে খেয়াল করে দেখি, এই যে we have expenses. So give a subheading expenses, give a subheading expenses। হেডিংটা দেওয়ার পর এক্সপেন্স পার্টটা যখন করবা, কোশ্চেনে উপর থেকে এক্সপেন্সেস খুঁজবা যাতে কিছু মিস না হয়। যেমন ওপেনিং ক্যাপিটাল ড্রয়িংস, এগুলো কোনো এক্সপেন্স না। ক্যাশ ব্যাংক কোনো এক্সপেন্স না। ট্রেড রিসিভেবল পেয়েবল ইনভেন্টরি কোনো এক্সপেন্স না। ভ্যান এটা নন কারেন্ট অ্যাসেট, এক্সপেন্স না। অফিস ইকুইপমেন্ট নন কারেন্ট অ্যাসেট, এক্সপেন্স না। সেলস পারচেস ইনওয়ার্ড ক্যারেজ ইনওয়ার্ড এগুলো একটাও এক্সপেন্স না। রিটার্ন আউটওয়ার্ডও না, ক্যারেজ আউটওয়ার্ড এইটা আমাদের একটা এক্সপেন্স। তাই আমরা এটাকে এখানে লিখে দেব, ক্যারেজ আউটওয়ার্ড 2,850। আফটার ক্যারেজ আউটওয়ার্ড, তারপর যদি আমরা খেয়াল করে দেখি, তার ঠিক নিচেই if you follow my arrow, motor expenses 1,490 সেটাই লিখবে। motor expenses 1,490। তার ঠিক পরের এক্সপেন্স হলো রেন্ট 8,200। তো সেটাই লিখবে, রেন্ট 8,200। নেক্সটে টেলিফোন চার্জেস, এইটাও তো আমাদের একটা এক্সপেন্সই, যেটা কিনা 680। তাহলে সেটাকেও লিখে ফেলি, টেলিফোন চার্জেস 680। তার ঠিক পরে এক্সপেন্স খুঁজতে গেলে we have wages and salaries, তাহলে সেটাই লিখবে, wages and salaries 39,600। and তার ঠিক পরের ইন্স্যুরেন্স 745।
So insurance 745, তার ঠিক পরে অফিস এক্সপেন্সেস 392। So office expenses 392, তারপরের হলো সানড্রাই এক্সপেন্সেস 216। So right here sundry expenses 216। নেক্সটে আমাদের আর কোনো এক্সপেন্স নাই, তাই এখানে একটা আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইনটা মানে উপরের যতগুলো এক্সপেন্সেস সবগুলোকে প্লাস। সো টেক আউট টু ক্যালকুলেটর, add all the expenses, if you add all the expenses your total expense will be, if I'm not wrong, 54,173 dollars, $54,173। দেন আবার এখানে একটা আন্ডারলাইন করো, এই আন্ডারলাইনটা কেন? গ্রস প্রফিট থেকে এক্সপেন্সকে মাইনাস করে দিলে আমরা নেট প্রফিট পেয়ে যাব 9781 dollars। একটু দাঁড়াও, সামথিং ওয়েন্ট রং অ্যাকচুয়ালি। আচ্ছা, ডিউ টু আ গ্লিচ আমার মনে হয় পুরো লেখাটা মুছে গেছে, আমি আবার করে দিচ্ছি। ইন্স্যুরেন্স 745, তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো, যেখানে গ্লিচড হয়েছে সেখান থেকে আবার। অফিস এক্সপেন্স আবারও বলছি, ডিউ টু আ গ্লিচ আমাকে আবারও করতে হচ্ছে, তোমরা চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। 745, 392, and sundry expenses 216। সো আন্ডারলাইন করে আমরা টোটাল এক্সপেন্স পেয়েছিলাম 54,173। এখানে আন্ডারলাইন করি, তো এতটুকু লেখা হয়েছিল। তো এই গ্রস প্রফিট থেকে এক্সপেন্সকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব 97,781 ডলার্স। এটা হলো আমার নেট প্রফিট। সো এই নেট প্রফিটটা কে বের করার জন্যই বিজনেস ইনকাম স্টেটমেন্টটা করে থাকে। And তারপর করতে হয় ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা পুরাতন নাম হচ্ছে কি বা ওল্ড নেম হচ্ছে ব্যালেন্স শিট। সো আমরা চলো তাহলে ফাইন্যান্সিয়াল পজিশনটা করার জন্য আমি ডান পাশে ফাইন্যান্সিয়াল পজিশনের ফরম্যাটটা দিয়ে দিয়েছি। ড্র দ্য টেবল অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন ইন আ ফ্রেশ পেজ। কেউ পেজ নিয়ে কানজুসি করবো না, ফ্রেশ পেজে প্লিজ ড্র করবো।
সো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন। অ্যান্ড চলো ফরম্যাটটা দেখি, ফাইন্যান্সিয়াল পজিশনটা করি। ফার্স্টে হলো অ্যাসেটস। সো ব্লক লেটারে লিখে নাও অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে ফার্স্টে হলো নন কারেন্ট অ্যাসেটস। সো এখানে লিখে নাও নন কারেন্ট অ্যাসেটস। সো সবাই সাবহেডিং দিয়েছো নন কারেন্ট অ্যাসেটস। এখন কোশ্চেনে নন কারেন্ট অ্যাসেটস গুলো আমরা ওয়ান বাই ওয়ান পড়ে পড়ে খুঁজি। ড্রয়িংস ক্যাপিটাল তো কোনো অ্যাসেটসই না। ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড তো কারেন্ট অ্যাসেট। ট্রেড রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ট্রেড পেয়েবল তো কারেন্ট লায়াবিলিটি। ওপেনিং ইনভেন্টরি কোনো বছরের শেষের অ্যাসেট না। ভ্যান, এটা একটা নন কারেন্ট অ্যাসেট। সো সবাই একটু লিখে নাও ভ্যান non-current assets 5,650. So লিখে ফেলো 5,650 and ভ্যান তো লিখলাম। তারপরে নন কারেন্ট অ্যাসেট এই যে ঠিক নিচে লেখা অফিস ইকুইপমেন্ট 7,470. So right here office equipment 7,470. তো এরপর আমরা যদি আরো নন কারেন্ট অ্যাসেট খুঁজি, নাই, মানে বেসিক্যালি এই দুটাই মাত্র নন কারেন্ট অ্যাসেট। বিকজ মাত্র দুটা নন কারেন্ট অ্যাসেট, তাই এখানে একটা আন্ডারলাইন দিবে। তো সবাইকে আন্ডারলাইন দাও। এই আন্ডারলাইনটা মানে দুইটা যে নন কারেন্ট অ্যাসেটস আছে, ভ্যান এন্ড ইকুইপমেন্ট, দুটাকে অ্যাড করে দেবা। অ্যাড করে দিলে টোটাল নন কারেন্ট অ্যাসেটস 13,120. And look at the format তার ঠিক পরেই current assets. So give a subheading current assets. Give a subheading current assets. তো কারেন্ট অ্যাসেটস এর প্রথমে কি থাকে সাধারণত, অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট ক্লোজিং ইনভেন্টরি। এই অর্ডারটা যে এক্স্যাক্টলি এমন হইতে হবে তা কিন্তু না, বা নন কারেন্ট অ্যাসেটের অর্ডার যে এমনই হইতে হবে তা কিন্তু না। তো তুমি কারেন্ট অ্যাসেট দেখলেই লিখে ফেলবা। হাউএভার বিজনেসের ট্রেডিশনটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরিকে আগে লেখে, এবং ক্লোজিং ইনভেন্টরি এই যে এখানে দেয়া ট্রায়াল ব্যালেন্সের বাইরে। তাই লিখে নাও ক্লোজিং ইনভেন্টরি 89,404। তারপর দেখো ফরম্যাটে তার ঠিক পর ট্রেড রিসিভেবলস। তো উপর থেকে খুঁজলে এই যে ট্রেড রিসিভেবলস 38,100. So trade receivables right here. Trade receivables 38,100 dollars. 100.
দেন ইউ হ্যাভ ক্যাশ অ্যাট ব্যাংক। আমরা যদি উপর থেকে খুঁজি, এই যে ক্যাশ অ্যাট ব্যাংক 4420, তাহলে সেটাই লিখবে, ক্যাশ অ্যাট ব্যাংক 4420, and look at the format, কারেন্ট অ্যাসেটসে তারপরে তো ক্যাশ ইন হ্যান্ড, এবং ক্যাশ এট ব্যাংকের নিচেই ক্যাশ ইন হ্যান্ড লেখা দেখো 112, তো সেটাই লিখবে, ক্যাশ ইন হ্যান্ড 112। তোমাদের কিন্তু ম্যাথটা আমার সাথে করতে হবে, while I do the math in the video, তোমরা আমার সাথে কপিতে করো, তাহলে হচ্ছে গিয়ে পারবা, না হলে কিন্তু আসলে প্র্যাকটিসটা হবে না। ইটস লাইক লার্নিং হাউ টু ফ্লাই আ প্লেন অর ড্রাইভ আ কার, দেখলেই হয় না, নিজের করতে হয়। এই জন্য আমি ম্যানুয়ালি একদম পুরা লাইন টু লাইন হাতে করছি, স্লাইডস চেঞ্জ করে না। সো প্লিজ ফলো দ্যাট। তো এখানে হয়েছে, যখন এখানে একটা আন্ডারলাইন দিবে, এই আন্ডারলাইনটা কেন দিচ্ছি, উপরে সবগুলো ভ্যালুকে প্লাস করে দেওয়ার জন্য। করলে টোটাল কারেন্ট অ্যাসেটস 132,306, সো আন্ডারলাইন করো। Non current assets plus current assets will give you total assets 145,156 dollars. So details से लिखे नाउ, total assets double dash, and as per the format of financial position, we have capital and liabilities. So give a subheading, capital and liabilities. তো ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে ফার্স্টে আমরা ক্যাপিটাল পার্টটা করব, যে এই পার্টটা হচ্ছে ক্যাপিটাল, ফাইন্যান্স বাই আগে লিখতো, এখন না লিখলেও চলে। ফার্স্টে হচ্ছে ক্যাপিটাল, কোশ্চেনে ক্যাপিটাল খুঁজলেই দেখো একদম ফার্স্ট লাইনে দেয়া ক্যাপিটাল 49,675, তো সেটা কি লিখবা এখানে, ক্যাপিটাল 49,675, অ্যান্ড তার ঠিক পরে নেট প্রফিট। নেট প্রফিট কোথায় পাবা, আগের পেজে যাও, এই যে আমরা নেট প্রফিট এখানে পেয়েছি 97,781, তো সেটাই লিখবা। নেট প্রফিটকে নতুন করে বলে প্রফিট ফর দ্য ইয়ার। সো নেট প্রফিট কত আসছে, 97,781। তারপর নেট প্রফিটের পর ড্রয়িংস, উপর থেকে খুঁজলে এই যে ড্রয়িংস 28,600, সো রাইট হেয়ার drawings 28,600, আন্ডারলাইন করো। আন্ডারলাইনটা কেন করলা, উপরে পজিটিভটা প্লাস, ব্র্যাকেটটা মাইনাস,
করে ক্লোজিং ক্যাপিটাল পেয়ে যাবে 100, একটু দাঁড়া, সামথিং ওয়েন্ট রং, কাজ করছে না আবার। 118,856 ডলার। বইয়ে তো পাউন্ড লেখা, কারণ ডলার বলছি বিকজ আসলে কেমব্রিজে এখন সবকিছুই ডলার্সে করা হয়। 18,856। অ্যান্ড তারপর নন কারেন্ট লায়াবিলিটি, আমরা যদি নন কারেন্ট লায়াবিলিটি হয় লোন, উপর থেকে যদি খুঁজি কোনো লোন নাই, নাই যখন নাই, ডোন্ট বি বদার্ড, চলে যাবে কারেন্ট লায়াবিলিটিসে। সো গিভ আ সাব হেডিং কারেন্ট, give a subheading current liabilities. কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আছে ট্রেড পেয়েবল, তো উপর থেকে ট্রেড পেয়েবল যদি খুঁজি, এই যে ট্রেড পেয়েবলস 26,300, তো সেটাই লিখবে যে ট্রেড পেয়েবলস 26,300। হ্যাঁ, লেখার পর উই হ্যাভ ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক থেকে যে টাকাটা বেশি উইথড্র করেছি, আমাদের এখানে কোনো ব্যাংক ওভারড্রাফট নাই, তো না থাকলে নাই, এখানে একটা আন্ডারলাইন করো। কারণ এটা আমরা একমাত্র কারেন্ট লায়াবিলিটি, তো এই ট্রেড পেয়েবলটা তো আমার কারেন্ট লায়াবিলিটি, সেটা কি লিখবে 26,300। 26,300, এখানে আন্ডারলাইন করো। তো ক্লোজিং ক্যাপিটাল প্লাস কারেন্ট লায়াবিলিটি will add them up. Okay, underline কারণে add করা, add them up, you will have 145,156 dollars. Total capital and liabilities, double dash. So this is the answer. First হলো ইনকাম স্টেটমেন্ট 9.6, এরপর ফাইন্যান্সিয়াল পজিশন, ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল পজিশন একই জিনিস। আশা হয় বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং।